আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবর, সব থেকে ব্রেকিং এই মুহূর্তে, যে রাজ্য সরকার মেনে নিল ওয়াকফ আইন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার মেনে নিল ওয়াকফ আইন। আমি বলছি মানবো না, এসআইআর মানবো না, ওয়াকফ আইন মানবো না, আমাদের রাজ্যে কার্যকরী হতে দেব না। কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে আস্তে আস্তে সবকিছুই মেনে নিচ্ছে, কারণ চাপে না পড়লে, সে একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেই কথা একদম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে উমিদ যে পোর্টাল, তাতে রাজ্যের কোথায় কি সম্পত্তি আছে ওয়াকফের আন্ডারে, সেগুলোকে কার্যত লোড করতে বলা হয়েছে, রেজিস্টার করতে বলা হয়েছে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে। প্রত্যেকটা নবান্নের তরফ থেকেও এরকমই নির্দেশ যা দেখা যাচ্ছে। আমি বলছি উমিদ পোর্টালে সমস্ত ওয়াকফের সম্পত্তি, খতিয়ান, সমস্ত কিছু লোড করতে বলে দিয়েছেন রাজ্য সরকার। তাহলে কেন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যালঘুদেরকে কার্ড বানিয়ে এত খেলা হলো? কেন সংখ্যালঘুদেরকে কার্যত দেখা গেল ধর্মতলা থেকে শুরু করে সমস্ত জায়গায় সংখ্যালঘুদেরকে লেলিয়ে দেওয়া হলো, ওয়াকফ আইন মানছি না, মানবো না। তা শেষমেশ তো মেনেই নিলেন, শেষমেশ তো। তাহলে কেন মালদা মুর্শিদাবাদের মতন এই ঘটনাগুলো সংগঠিত করতে প্রথমেই আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করে দিতেন যে কেন্দ্রের নির্দেশ আমরা মেনে নেবো, তাহলে আর এই ধুলিয়ানের মতো ঘটনা ঘটতো না, মালদা মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটতো না, মানুষের জীবনহানি হতো না, এত ঘর বাড়ি দোকান সম্পত্তি সমস্ত কিছু পুড়ে ধুলিস্যাৎ হয়ে গেল। সংখ্যালঘুদের আবেগ নিয়ে এই মুহূর্তে ছিনিমিনি কেন খেললো এই রাজ্য সরকার? এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে বড় প্রশ্ন। কারণ কেন ওয়াকফ আইন তো শেষ পর্যন্ত মেনে নিলেন রাজ্য সরকার, তাহলে প্রথমেই বলে দিতে পারতেন, তাহলে এত বড় এই যে মালদা মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো আর ঘটতো না। কার্যত ওয়াকফকে কেন্দ্র করে সব শান্তি শৃঙ্খলা ভাবে সমস্ত কিছু হতো। সংখ্যালঘুরা প্রথমেই জানতো আমাদের রাজ্য সরকারের স্ট্যান্ড ক্লিয়ার, তারা মেনে নিত। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংখ্যালঘুদেরকে এইরকম ভাবে যে বিধ্বংসী খেলায় লিপ্ত করলেন? কেন করলেন? সত্যি কথা বলতে আপনারা বলবেন অনেকেই, কেন আপনি এই কথা বলছেন আজকে? সংখ্যালঘুদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা হিসেবে ব্যবহার করে ভোট বাক্সে ছাপ ফেলার জন্যই কি শুধুমাত্র সংখ্যালঘুদেরকে ব্যবহার করলেন? কারণ কেন ওয়াকফ আইন তো শেষ পর্যন্ত মানলেন, তাহলে প্রথমেই যদি স্ট্যান্ড ক্লিয়ার রাখতেন তাহলে তার এত বড় বড় ঘটনা ঘটতো না। ওয়াকফ আইনকে কেন্দ্র করে এত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলো। আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদ মালদা আমরা জ্বলতে দেখেছি, কত সংখ্যালঘু নিরীহ মানুষরা কার্যত দেখা গেছে তারা এর বলি হয়ে তাদেরকে জেল খাটতে হচ্ছে এখনো পর্যন্ত। এমনকি আরো বিষয় দেখা যাচ্ছে পুলিশকে কার্যত দোকানে আশ্রয় নিতে হয়েছে সেই জ্বলন্ত অবস্থা থেকে বাঁচতে। তাহলে কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হলো? প্রথমে বলে দিতে পারতেন যে ওয়াকফ আইন আমরা মানবো, উমিদ পোর্টালে ওয়াকফের কোথায় কি পশ্চিমবঙ্গের সম্পত্তি আছে সেগুলো লোড করব। তাহলে কেন এত বড় বড় আপনাদের মুখ, আপনাদের ব্যক্তিত্ব সামনে এসে এই কথা বললো? তাহলে তার উত্তর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের সদস্য মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের সাথে। তিনি কি বলছেন? তিনি অনেক আন্দোলন করেছেন, রীতিমতো লালবাগে তাকে অ্যারেস্ট হয়েও থাকতে হয়েছে। তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। মোহাম্মদ কামরুজ্জামান বলছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য। জি, রীতিমতো দেখতে পাচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে ওয়াকফ আইন মেনে নিলেন। উমিদ পোর্টালে সমস্ত ওয়াকফের যে সম্পত্তিগুলো আছে নবান্ন তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো উমিদ পোর্টালে লোড করতে। মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আইনটাকে মান্যতা দিলেন, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এলেন, তাহলে কি পেলেন? ওয়াকফ আইনটা অবাঞ্ছিত, উম্মিদ পোর্টালও তার একটা অংশ। কিন্তু যেহেতু মহামান্য সর্বোচ্চ আদালত উম্মিদ পোর্টালে আপলোড করাটা বাধ্যতামূলক করে দিয়েছেন, সেজন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও অবস্থান বদলেছেন এবং সবার কাছে আবেদন করেছেন 5 ডিসেম্বরের মধ্যে সমস্ত সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করতে। কিন্তু রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে তাদের অবস্থান অস্পষ্ট রেখেছিলেন বলেই উম্মিদ পোর্টালে আপলোড করতে যথেষ্ট অসুবিধা হচ্ছিল। সরকার ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা পন্থা অবলম্বন করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা যে তাদের অবস্থান স্পষ্ট করায় ভালো হয়েছে এবং আশা করছি যে রাজ্যে যে 8,000 মতো ওয়াকফ সম্পত্তি আছে সেটার সুরক্ষার জন্য রাজ্য সরকার ওয়াকফ বোর্ডকে ময়দানে নামাবেন এবং সংখ্যালঘু দপ্তরের যে ভূমিকা আছে তারা সহযোগিতা করলে ওয়াকফ সম্পত্তিগুলো যদি এর মাধ্যমে সিস্টেমেটিক করা যায়
এবং মুসলমানদের কাজে আসে, সুরক্ষিত হয়, তাহলে আমরা খুশি হব। আমি একটা জিনিস বলবো এই ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ওয়াকাফ আইন মানি না, যদি আপনাদের আন্দোলন করতে হয় আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন। এই যে সরকারের একটা ডুয়েল স্ট্যান্ডার্ড, মানে সরকার যে প্রথমে মানবো না তারপরে সমস্ত আইনই মানছে দেখা যাচ্ছে, মানে এই এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনাকে তো অ্যারেস্টও হতে হয়েছে, দীর্ঘক্ষণ লালবাজারে থাকতে হয়েছে। একদিন অ্যারেস্ট ছিলাম। আইনটা না হলে ভালো হতো, তবে সমস্ত বিরোধী দলের, রাজনৈতিক দলগুলোর এই আইন কার্যকরী যাতে না হয় সেজন্য পার্লামেন্টে তাদের অবস্থান যথেষ্ট ইতিবাচক ছিল। শেষ পর্যন্ত যখন আইনটা তৈরি করলো তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, খোদ মুখ্যমন্ত্রীই বলেছিলেন আন্দোলন করবেন না, পশ্চিমবাংলায় এই আইন আমি কার্যকর হতে দেব না। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীও তার অবস্থান বদলেছেন। কিন্তু তিনি যদি এটা স্পষ্ট করতেন যে এখন আপাতত আপনারা উম্মিদ পোর্টাল বদলে দিন, গতকাল তিনি বলেছিলেন 2029-এ কেন্দ্রে সরকার বদলাবে, তার সঙ্গে যদি এটাও বলতেন যে সরকার বদলালে আমরা ওয়াকাফ আইনটা পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসব, মন্দির গির্জার জন্য যে আইন আছে, মসজিদদের জন্য, কবরস্থান ঈদগাহের জন্য সেই আইনটাই থাকবে। কেননা দেশে এক যাত্রায় পৃথক ফল যেমন হয় না, এক একই নাগরিকের জন্য দুরকম আইন, এটা কাম্য নয়। কিন্তু বলেননি, আশা করি তার অবস্থান তিনি আমি বলছি বদলাবেন। আমাদের রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন মমতা নিজেই বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তিনি স্ট্যান্ডার্ড, তার যে একটা স্ট্যান্ড সেটা ক্লিয়ার রাখতে পারলেন না কেন? আর একটা জিনিস, সংখ্যালঘু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে 35%। তাদের জন্য এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত নিয়ে যেতে পারলেন না কেন? যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের জন্য করেছে, যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন, তাহলে এই লড়াইটা কেন নিয়ে গেলেন না? বা এই লড়াইয়ে এই যে কার্যত এই ওয়াকফ আইনের কেন আদালতে লড়াই সেইভাবে করলেন না? মানে কি অসুবিধা হয়ে গেল? আমি বলছি যার কারণে সংখ্যালঘুদের এই যে আজকে ওয়াকফ আইন মানলে রাজ্য সরকার, এটা তো একটা আঘাত। আপনাদেরকে অ্যারেস্ট হতে হয়েছে, আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কেস দেওয়া হয়েছে, কিন্তু আমি বলছি তাহলে আলটিমেট কি হলো? আপনারা ধর্মতলায় সভাও করেছেন, আপনাদেরকে ব্রিগেডের পারমিশন দেওয়া হয়নি, কি হলো? মানে রেজাল্ট তো নিটফল জিরো। তাহলে তো আমরা প্রথমেই মেনে নিতে পারতাম, এত কিছু এই যে আমাদের আন্দোলন পুরোটাই তো বৃথা। সেটাই। সরকার বৃথা বৃথা সংখ্যালঘুদের কষ্ট দিলেন, এবং যদি এইটা নিয়ে সরকার প্রথম থেকেই তার অবস্থান স্পষ্ট রাখতেন তাহলে ভালো হতো। কিন্তু সাধারণ মানুষ অনুমান করেছিলেন সরকার দুটোই ওয়াকফ আইন সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটার মধ্যে কোনো অমিল খুব বেশি নেই। তো এখন সেটা আরো বেশি স্পষ্ট হলো। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।